ওসমান হাদির অবস্থা এখনো ক্রিটিক্যাল, ভরসা শুধু মিরাকেলে। এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। এখনো ধরাছোঁয়ার বাইরে শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, মন্তব্য সিএসির। আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, শঙ্কা নেই নির্বাচন নিয়ে। নেপালে জেনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দলের বড় সমাবেশ। সিডনিতে ইহুদি উৎসবে সন্ত্রাসী হামলা, বিশ্ব নেতাদের নিন্দার ঝড়। এবং ছোটদের এশিয়া কাপেও ভারতের কাছে উড়ে গেল পাকিস্তান। বড় ব্যবধানে হার মোহাম্মদ সায়ামদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বিদেশে নেয়ার ক্ষেত্রে শারীরিক কোনো বাধা নেই বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য নিউরোসার্জন ডক্টর আব্দুল আহাদ। তবে তিনি জানিয়েছেন, চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থার আশার আলো দেখছেন না। এই মুহূর্তে পরিবার ও স্বজনদের ভরসা শুধু একটি মিরাকেল। সোমবার দুপুরে চিকিৎসা সংক্রান্ত এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। সিঙ্গাপুরের যে মেডিকেল টিম আছে তাদের কাছে, এবং তারা খুব সেফলি, আমরা দেখেছি যে এখান থেকে অ্যাম্বুলেন্স, আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তারা এয়ারপোর্টে নেবে এবং এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তাকে নেওয়া হবে। এবং আমরা ওখানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালের ডক্টরদের সাথে কথা বলেছি। আমাদের কানেক্টিভিটি যারা আছে তারা বলেছেন যে ওইখানে উন্নত চিকিৎসা নিতে আমাদের আসলে দেশের সাথে খুব বেশি হয়তো পার্থক্য হবে না। তবে আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইনফেকশন যে রেট, বিভিন্ন অপারেশন থিয়েটারের যে ইনফেকশন রেট বাংলাদেশেরটা কম্পারেটিভলি বেশি, সিঙ্গাপুরে সেটা কম। এবং আমরা আসার যে কথাগুলো আমরা বলেছি যে এরকম আসলে রোগীর ক্ষেত্রে আসলে নিউরোসার্জিক্যাল আউটকামটা কী হবে। আমরা একজন নিউরোসার্জারি ডক্টর হিসেবে বলতে চাই যে আউটকামের ক্ষেত্রে আসলে আমি যদি ডক্টর হিসেবে বলতে চাই তাহলে হয়তো খুব বেশি আশা আমরা দেখতে পাচ্ছি না। তার নিউরোসার্জিক্যাল যে রেসপন্সটা প্রথম যেভাবে আছে ঠিক এখনও হিসেবে আছে, কিন্তু একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এবং জুলাইয়ের পক্ষে শক্তি হিসেবে আমি দেখছি যে অনেক কিছু মিরাকেল হতে পারে। আমরা দেখেছি এর আগে জুলাই আগস্ট মাসে ঢাকা মেডিকেল কলেজে আমরা এরকম অনেক রোগীর অপারেশন করেছি, যাদের বুলেট ইঞ্জুরি হয়েছিল, ব্রেনে বুলেট লেগে এক পাশ থেকে আরেক পাশে চলে গিয়েছে, তাদেরও কিন্তু আউটকাম আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে রিভার্স করেছে। এবং আমরা দেখেছি কাজল নামে একটা রোগী আমরা অপারেশন করেছিলাম নিউরোসায়েন্স থেকে, তাকে রেফার করা হয়েছে, সে কিন্তু এখন হাঁটাচলা করে। তো এইসব ক্ষেত্রে আমরা আসলে আশা দেখতে পাই যে আসলে আমরা চাই সবাই, এবং দেশবাসীর দোয়া আছে এবং আপনাদের সবার দোয়া আছে যে ওসমান হাদি আবার কামব্যাক করবে ইনশাল্লাহ। আমরা সবাই তার জন্য দোয়া করব। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে উড়াল দিয়েছে ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে দুপুর 1:10 এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি। দুপুর 1:40 এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানো হয় সাদিকে। সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে দুপুর 1:50 সোমবার হাদিকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য বেলা 11:22 এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়। ওসমান হাদির সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইতিমধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছি, অর্থাৎ 1:12 নাগাদ কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং 1:30 নাগাদ কিন্তু তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু তারা যাত্রা করেছে। ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগে যখন তারা যাত্রা করলো তখনই কিন্তু মেডিকেল বোর্ডের এক সদস্য অর্থাৎ ডাক্তার আব্দুল আহাদ কিন্তু গণমাধ্যমের সাথে ব্রিফ করেছেন। তিনি বলছেন তার অবস্থায় এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থা রয়েছে, তবে সেখান থেকে ফিরে আসার বিষয়টি তিনি দেখছেন না, অর্থাৎ খুব মিরাকেলি যদি আসে। পাশাপাশি বলছে যে চিকিৎসার যে বিষয়টি, সেই চিকিৎসার বিষয়টি এখানে যা অর্থাৎ সিঙ্গাপুরে তাই আছে, অর্থাৎ কোনো ধরনের উন্নতি কিন্তু দেখছেন না, পার্থক্য দেখছেন না। তবে পার্থক্যটা শুধু অর্থনৈতিক দিক দিয়ে, সেখানে হচ্ছে অর্থনৈতিক চিকিৎসার যে রেট, সেই রেটটি কিন্তু
কম সেটি গণমাধ্যমের সাথে বলছে। এবং আপনারা জানেন যে এই হাদি গত শুক্রবারে কিন্তু তার প্রচারণার শেষে রিকশা যুগে যাচ্ছিলেন, তখনই কিন্তু গুলিবিদ্ধ হয়। এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক একটি সার্জারি করা হয়। এরপরে একটু উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে চিকিৎসকরা বলে আসছিল যে তার অবস্থা ক্রিটিক্যালি খুব আশঙ্কাজনক, এখন পর্যন্ত আশঙ্কাজনক রয়েছে। তার যে ডাক্তার, সে ডাক্তার কিন্তু কিছুক্ষণ আগে ব্রিফ করেছে, যখন ওসমান হাদিকে এই এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই কিন্তু সেই ডাক্তার এসে এখানে ব্রিফ করে এই কথাটাই বলেছেন। এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক, তবে সেখান থেকে ফিরে আসা মিরাকেলি। এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদি সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল কাউসার। চলে যাচ্ছি অন্যান্য খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ৬৫ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও শুটার ও তার সহযোগী ধরা পড়েনি। সন্দেহভাজনদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকের দাবি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে তারা, যদিও পুলিশ বলছে তাদের কাছে দেশ ত্যাগের কোনো নিশ্চিত তথ্য নেই। তৌহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ঘটনার পর পেরিয়ে গেছে ৬৫ ঘন্টারও বেশি সময়, কিন্তু এখনও ধরাছোঁয়ার বাহিরে আসামি। এমনকি সন্দেহভাজন দুজনের অবস্থা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা শুটার ও মোটরসাইকেল চালককে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি, এই ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই সাংবাদিক জানিয়েছেন তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে। তিনি দাবি করেন অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা রয়েছে। শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় কেবল একটি গুলি করতে সক্ষম হন। তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এদিকে স্থানীয় সূত্র জানায়, শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে গেছে। ঘটনার পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। ময়মনসিংহে থেকে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা অন্য আরেকটি প্রাইভেট কারে উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেল যোগে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। স্থানীয় ওই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে সে সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে 2 জন ছিল তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। 2 জনকে তাদের সীমান্ত পার করে ভারত পাঠিয়ে দেওয়া হয়, পরে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। তবে পুলিশ বলছে শনাক্তকৃত দাউদ খান ও আলমগীর শেখের দেশ থেকে পালানোর কোনো তথ্য পুলিশের কাছে নেই। ইমিগ্রেশন ডাটাবেস চেক করে এখন পর্যন্ত তাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। সব ইমিগ্রেশনে 2 সন্দেহভাজন আসামির পাসপোর্ট ব্লক করা আছে। তারা যদি দেশে থাকে তাদের গ্রেফতার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী এখন অপরাধীদের মধ্যে ভয়ের জায়গা তৈরি করতে পারেনি উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অপরাধী যে রাজনৈতিক দলের পরিচয় থাকুক না কেন, তাদের আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এর পরিত্রাণ ঘটবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Treat chocolate. Treat moment. Sweet moment. রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্র শক্তি। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সোমবার দুপুর 12:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। অবরোধের ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার সহ 3 দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। সোমবার দুপুর থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা ডাকসু ভবনের সামনে জড়ো হন।
এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা। এদিকে দোয়েল চত্বরে ডাকসু নেতাকর্মীদের আন্দোলনে বাধা দেয় পুলিশ, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ডাকসু নেতাকর্মীরা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, এর প্রভাব নির্বাচনে পড়বে না এবং কোনো শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার রাজধানীর তেজগাঁও গুলশান লিংক রোড সংলগ্ন আলোকি কনভেনশন সেন্টারে ইউথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি দুশ্চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলার আহ্বান জানান। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ আহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনোই শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আপনারা সবাই মিলিয়ে, যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি। আইনশৃঙ্খলা অবনতি সুষ্ঠু পথের বাধা কিনা? আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। আমাদের কিবরিয়া সাহেব, যে ফরমার ফরেন মিনিস্টার কিবরিয়া সাহেব খুন হন নাই? ইলেকশনের এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে। এগুলো মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম। আপিলে দণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রসিকিউশনের পক্ষ থেকে এই আপিল আবেদন করা হয়। বিষয়টি সোমবার সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এইচ তামিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 3টি অভিযোগেই শাস্তি প্রদান করা হয়েছে। তার প্রথম অভিযোগে এই 2 আসামিকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদান করেছিলেন ট্রাইব্যুনাল, এবং বাকি 2টি অভিযোগকে একত্রিত করে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে। প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম অভিযোগে, যেটাতে ওনাদেরকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছিল, সেই আমৃত্যু কারাদণ্ডকে বাড়িয়ে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজকে একটি আপিল দায়ের করা হয়েছে। সেই আপিলে আমরা 8টি গ্রাউন্ড নিয়েছি। আমরা পরিষ্কার করে বলেছি যে এই অপরাধের যে নৃশংসতা, যে গভীরতা, তার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ডটা অপরিপক্ক হয়েছে, কম হয়েছে। অতএব এই ধরনের হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। সাবেক প্রধানমন্ত্রী জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেপালে বিশাল সমাবেশ করেছে জেনজিদের বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির রাজনৈতিক দল। 3 মাস আগে দেশটিতে ওই বিক্ষোভের পর এটাই সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। শনিবার রাজধানী কাঠমান্ডুতে হাজার হাজার মানুষ এই সমাবেশে অংশ নেয়। নেপালের কমিউনিস্ট পার্টির 3 দিনের সম্মেলন শুরু করার জন্য রাজধানী কাঠমান্ডুর কাছে ভক্তপুরে এই সমাবেশে 70,000-এর বেশি মানুষ উপস্থিত ছিলেন বলে ধারণা করছে পুলিশ। সমাবেশের আগে আয়োজকরা বলেছিলেন যে তারা 3 লাখ মানুষকে সমাবেশে নিয়ে আসবেন। রাজনৈতিক বিশ্লেষক পুরঞ্জন আচার্য বলেন, দুর্নীতি বিরোধী বিক্ষোভের পর থেকে রাজধানীর যে কোনো দলের সমর্থকদের সবচেয়ে বড় সমাবেশ এটি। এদিকে নেপালে নতুন নির্বাচন আয়োজনের দাবি তুলে আসছেন উনি। শনিবারের সমাবেশে পার্লামেন্ট বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকার গঠনকে সংবিধান অনুযায়ী অবৈধ বলেও উল্লেখ করেন তিনি। অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই সমুদ্র সৈকতের ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারী সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ার সিডনির বন্দাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় 2000 মানুষ। 30 বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে এই ভয়াবহ হামলার কড়া নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। সিডনির জনার্জীর্ণ বন্দাই সৈকতে
এলোপাতাড়ি গুলির ঘটনা অশুভ ইহুদি বিরোধী তৎপরতা বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লুকসন দুই দেশের ঘনিষ্ঠ বন্ধনের কথা পুনর্ব্যক্ত করেছেন। এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সব নিউজিল্যান্ডবাসীর জন্য চিন্তা ও সহমর্মিতা জানান তিনি। হোয়াইট হাউসে ক্রিসমাস উদযাপনের সময় সিডনিতে সন্ত্রাসী হামলার ঘটনাকে ভয়াবহ আক্রমণ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। সিডনিতে হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এছাড়া ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হাজোর্গ এই হামলাকে নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ছোটদের এশিয়া কাপে পাকিস্তানকে বড় ব্যবধানে হারালো ভারত। কনিষ্ক চৌহান এবং দীপেশ দেবেন্দ্রনের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে 241 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র 150 রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। ফলে 90 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতল ভারতের জুনিয়ররা। ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে একটি গুরুত্বপূর্ণ উইকেট নিলেন বৈভব সূর্যবংশী। প্রথমে ব্যাট করতে নেমে ভারত 46.1 ওভারে 240 রানে অল আউট হয়ে যায়। 85 রান করেন অ্যারন জর্জ, আয়ুষ মাত্র 38 ও কনিষ্ক 46 রান করেন। পাকিস্তান 41.2 ওভারে 150 রানে অল আউট হয়ে যায়। ব্যাট হাতে ভারত শুরুতেই হারায় বৈভবকে, তবে 25 বলের ইনিংসে আয়ুষ 4টি 4 এবং 3টি ছক্কা মারেন। প্রথম 10 ওভারেই 2 ওপেনারকে তুলে নেয় পাকিস্তানের মোহাম্মদ সায়াম। এরপর জর্জ ভারতের ইনিংসকে দাঁড় করান। পাকিস্তানের ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে নিয়ে নিয়মিত রান করেন। মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে খেলেছেন তিনি। শেষের দিকে নেমে চালিয়ে খেলেন কনিষ্ক। রান তাড়া করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। আহসান বাদে আর কোনো ব্যাটারি দাঁড়াতে পারেননি। আহসান কিছুটা চালিয়ে না খেললে পাকিস্তানের স্কোর আরও কম হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওসমান হাদির অবস্থা এখনো ক্রিটিক্যাল, ভরসা শুধু মিরাকেলে। এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। এখনো ধরাছোঁয়ার বাইরে শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীর। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, মন্তব্য সিএসের আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত শঙ্কা নিয়ে নির্বাচন নিয়ে। নেপালে জিএনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দলের বড় সমাবেশ। সিডনিতে ইহুদি উৎসবে সন্ত্রাসী হামলা, বিশ্ব নেতাদের নিন্দার ঝড়। এবং ছোটদের এশিয়া কাপেও ভারতের কাছে উড়ে গেল পাকিস্তান, বড় ব্যবধানে হার মোহাম্মদ সায়ামদের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।